বুঝলাম মেয়েটাকে বুঝিয়ে কাজ নেই, সে যা বলবে তাই করবে। আর বেশি কথা বললাম না। কাশিমপুর আমাদের শহর থেকে বেশি একটা দূরে নয়, এই মাইল 4-5। আমাদের পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আমি ইলু বর্তমানে দাঁড়িয়ে আছি ওই জঙ্গলের মাঝে। কোন দিকে যাব ঠিক বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো বাঁ দিকে দূরে কোথাও একটু আলোর রেশ দেখা যাচ্ছে, তাই আমি আর ইলু সেই দিকে এগোলাম। কিছু দূর এগোতেই দেখলাম বেশ কিছু লোক একটা কাঠের তৈরি বাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে। আমি আর ইলু লোকগুলোর ছবি তুলে নিলাম। ইলু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কিরে পূর্ণ, ভেতরে ঢুকবি কি করে? পিছন দিক দিয়ে। আমার কথা শুনে ইলু ভ্রু কুঁচকে বলল, মানে? মানে হলো এখন আমরা ঠিক বাড়িটার পেছনের দিকে যাব। তারপর? আমি ব্যাগ থেকে একটা ছোট বোমা টাইপ কিছু একটা বের করে বললাম, তারপর এটা ডিল দিয়ে সামনের দিকে ফেলবো। তখন আওয়াজে সবাই যখন সামনের দিকে যাবে আমি ভেতরে ঢুকবো, বুঝলি? বাট ইলু, আমারটা কেমন জানি লাগছে। আমরা কি করব? আমি ওর দিকে তাকিয়ে বললাম, তোকে কে ভেতরে যেতে বললো? যাবো তো আমি, আর তুই এভাবে এখানে লুকিয়ে থাকবি? আমি যা প্রমাণ জোগাড় করবো সাথে সাথে তোর ফোনে আমি আর আমার ল্যাপটপে চলে আসবে। মানে কি, তুই একা যাবি? মানে আমিও যাব? না ইলু, তুই এখানেই থাকবি, আমার কসম, এক পাও নড়বি না তুই। বলে আমি আর ইলু বাড়িটার পেছন দিকে এসে সামনের দিকে বোমার পিন খুলে তা ছুঁড়ে মারি, আর প্রচন্ড শব্দে তা বিস্ফোরিত হয়। আর পেছন দিকের যত লোক ছিল সব দৌড়ে সামনে চলে যায় কিসের আওয়াজ তা দেখার জন্য। এই সুযোগে আমি বাড়ির পেছন দিকে একটা ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যাই। যদিও পেছনে থেকে ইলু হাত ধরে রেখেছিল, তাই পাতে হাত ঝাড়া দিয়ে ফেলে চলে এলাম আমি। এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম। বেশ অনেকগুলো মশাল জ্বালানো, একটা ঘর থেকে বেশ অনেক মানুষের আওয়াজ আসছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে। ক্যামেরা সেট করে এক ফাঁক দিয়ে অনেকগুলো ভিডিও করলাম আর ছবিও তুললাম। তাদের শাফিন মিয়াজি লোকটা থেকে টাকা নিচ্ছে, তাদের কথাবার্তা, দাম দর সব কিছুই প্রমাণ জোগাড় করলাম। যা পেয়েছি তাতেই হয়ে যাবে, এর থেকে বড় প্রমাণ দরকার নেই। ক্যামেরা ঠিক করে পেছনে ঘুরতে যাবো, অমনি আমার ধাক্কা লেগে একটা ফুলদানি পড়ে যায়। সাথে তাল সামলাতে না পেরে আমিও পড়ে যাই। শব্দ শুনে ভেতর থেকে শাফিন মিয়াজি সহ সবাই চলে এলো। আমি পালাতে গিয়েও পারলাম না, সবাই এসে ঘিরে ধরলো আমায়। আমার যেন নিঃশ্বাসটা আটকে আসছে। আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সামনে শাফিন মিয়াজি বসা। তুই কে হ্যাঁ মাইয়া? এত সাহস তোর? এই ডেরার ভিতরে ঢুকলি কিবা কইরা? মানতে হইব তোর বুদ্ধি আছে। শাফিন মিয়াজি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে উঠে এক টানে আমার মুখের মাস্ক খুলে ফেললো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হায় হায়, তুই মাইয়া আমাকেও নতুন মন্ত্রী সাহেবের সাংবাদিক বউটা না? এই তো দেখি মেঘনা চাইতেই জল। আমি শব্দ করে হেসে দিলাম। শাফিন মিয়াজি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, মরার সুখে পাগল টাগল হইয়া গেলি নাকি মাইয়া? হাসতেছস কেন? হাসছি না, ভাবছি। কি ভাবতেছস? ভাবছি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তুই শাফিন মিয়াজিরও একই দশা, এই আর কি। তুই মেয়ে কি আমারে ভয় দেখাইতেছস? আমি শব্দ করে হেসে উঠলাম। তুই কি ভয় পাচ্ছিস? এ মা, কি কথা এসব! ভয় পাচ্ছিস কেন? শাফিন মিয়াজি আমতা আমতা করে বলল। কোথায় ভয় পাচ্ছি? বলেই উঠে একজন লোককে বলল, ওই কালু, আমার হাড্ডি কোপানোর ছুরিটা নিয়ে আয় তো। আজ এই চামড়া ছিলামও আমি। আমার সাথে লাগতে আসার ফল ভোগ করবি মেয়ে তুই। কালু বলে লোকটা একটা ধারালো ছুরি এনে দিল শাফিন মিয়াজির হাতে। শাফিন মিয়াজি এক পলক ছুরির দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে। আমি চোখ বন্ধ করে নিলাম। চোখের সামনে ভেসে উঠল মন্ত্রী সাহেবের মুখ। হয়তো আর কখনোই দেখা হবে না আমাদের। বিড়বিড় করে বলতে লাগলাম, আপনাকে বলা হলো না সেই কথাটা, যেটা নিজে উপলব্ধি করতে পারছি, হয়তো আর কখনো বলাও হবে না। আমি আপনাকে ভালোবাসি মন্ত্রী সাহেব, খুব বেশি ভালোবাসি। আমি যা লিখতে পারি না তার সমান আপনাকে ভালোবাসি। বেশ অনেকক্ষণ হয়ে গেল, সামনে কোনো আওয়াজ পাচ্ছি না। চোখ বন্ধ করে বসে বসে মনে মনে আল্লাহর নাম নিচ্ছি, আর চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মন্ত্রী সাহেবের হাস্যোজ্জ্বল মুখখানি। এবার ভীষণ সন্দেহ হলো আমার। প্রায় মিনিট 4-5 হয়ে গেল, এখনো কোনো সারা শব্দ পাচ্ছি না। পিটপিট করে চোখ খুললাম, কিন্তু সামনে যা দেখলাম আমার চোখ অটোমেটিক বড় হয়ে গেল। টাসকে খেয়ে গেলাম আমি সামনের মানুষটার দিকে তাকিয়ে। ভূত দেখার মতো চমকে উঠলাম, খানিকটা ভয়ও লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, এই লোক এইখানে কেন, কি করে ঢুকলো এখানে? আমার মুখ থেকে যেন কথাই বের হচ্ছে না, কতগুলো যেন গলায় দলা পাকিয়ে আসছে, আর গলাতেই যেন থেমে যাচ্ছে, মুখ পর্যন্ত আর আসছেই না। বহু কষ্টে আমতা আমতা করে বললাম, আপনি? আমার সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন মন্ত্রী তাহরিম তালুকদার।
আমি যতটা না অবাক হয়েছি তার চেয়েও বেশি ভয় পাচ্ছি এখন। ওনার এমন দৃষ্টির সাথে আমি পরিচিত নই। তার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে ইলু। একবার আমার দিকে তাকাচ্ছে তো একবার মন্ত্রী সাহেবের দিকে। দূরে চেয়ারে বসে রুদ্র ভাইয়া মোবাইল ঘাঁটছে। আপনি কখন এলেন? উনি কোনো কথাই বলছেন না, কেবল আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে। হঠাৎ উনি চেয়ার থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালেন, ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকিয়ে বললেন, ইলমি, তুমি একটু বাইরে যাও, তোমার বান্ধবীর সাথে আমার কথা আছে। ইলু যেতে না চাইলেও রুদ্র ভাইয়া ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। ইলমি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি মাথা নাড়িয়ে ইশারা করলাম ওকে না যেতে। ও কি সুন্দর আমাকে অল দ্য বেস্ট জানিয়ে চলে গেল বাইরে। আমি বিড়বিড় করে বললাম, মির্জাফরের ফিমেল ভার্সন। উনি এবার আমার দিকে তাকালো। আমার হাত পা তখনও বাঁধা, উনি কিছু করলেও আমি কিছুই করতে পারবো না। উনি আমার দিকে খানিকটা এগিয়ে আসলো। ওনার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বুঝলাম মারাত্মক লেভেলে রেগে আছেন উনি। উনি এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় মারলেন। থাপ্পড়টা এত জোরেই ছিল আমার গালটা চিনচিনে করে উঠলো, ব্যথা পেয়েছি অনেক। উনি আরেক হাত উঠাতেই আমি চোখ খিচে বন্ধ করে নিলাম, কিন্তু গালে খোঁচা খোঁচা তার স্পর্শ পেয়ে ফট করে চোখ খুলে তাকালাম। কি করছেন উনি? কিস? উনি যেই গালে থাপ্পড় দিয়েছেন ঠিক একই গালে কিস করলেন। আমি গালের ব্যথার কথা ভুলে ভ্যাবলার মতো তাকিয়ে আছি ওনার দিকে। উনি ঝুঁকে আমার হাতের বাঁধন খুলে দিল, তারপর সোজা টান দিয়ে দাঁড় করিয়ে টানতে টানতে বাইরে নিয়ে আসলেন। কিন্তু হেঁটে তো রাস্তা পর্যন্ত যেতে হবে, তাই ফট করে আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা লাগালেন। রাস্তার কাছে এসে গাড়ির সামনে আমাকে নামিয়ে ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে নিজে চালাতে শুরু করলো। আমি এতটা সময় ঘোরের মধ্যেই কাটিয়ে দিলাম। গাড়ি চালানোর শব্দে আমার রেসটা পুরোপুরি কাটলো। এতক্ষণ কি হলো কিছু বুঝলাম না। আমি লাফ দিয়ে সোজা হয়ে বসলাম। এই, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? উনি সামনের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, জমের বাড়ি। এই না না, এখন কারো বাড়ি টাড়ি যাবো না। আমার প্রমাণগুলো অফিসে জমা দেওয়া লাগবে। উনি খুব জোরে ব্রেক করে আমার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় কি আরেকটা খেতে চান মিসেস মিফতাহুল পূর্ণা? আমি দুই হাত অটোমেটিক দুই গালে চলে গেল আমার। আমি মাথা নাড়িয়ে না বললাম। খেতে না চাইলে চুপচাপ বাসায় চলো। বড্ড বেশি সাহস বেড়ে গেছে তোমার। তোমার সাহস আমি ছোটাচ্ছি। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ সিটে হেলাম দিলাম। খুব বেশি রাত হয়ে গেছে, এদিকে সারাদিনের ব্যস্ততায় বড্ড বেশি ঘুম পাচ্ছে, তাই কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তাহরিম ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো পূর্ণার দিকে। পূর্ণা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে ওর মাথাটা নিজের কাঁধের উপর নিল। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটা কিস দিয়ে সামনে তাকিয়ে ড্রাইভে মন দিল। তখনকার দৃশ্য মনে হতেই তাহরিমের শরীরে কাঁটা দিয়ে উঠেছে। আর একটু দেরি করলে হয়তো তার পূর্ণাকে সে জীবিত পেত না। কি করে থাকতো সে পূর্ণাকে ছাড়া? এই পূর্ণা ছাড়া তো সে অপূর্ণ। তাহরিম প্রায় শতাধিক পুলিশ নিয়ে একেবারে ভিতরে ঢুকেছিল সে, আর লোকেশন তাকে ইলু দিয়েছিল। বাইক দিয়ে পূর্ণার সাথে আসতে আসতেই সে তাহরিমকে মেসেজ করেছিল। পুলিশ সবাইকে নিয়ে সন্তর্পণে বেরিয়ে গিয়েছিল, আর তাহরিম পূর্ণার সামনে বসেছিল। থাপ্পড়টা পূর্ণার প্রাপ্য ছিল। সব কাজে এমন মাতব্বরি ভালো না, মেয়েটা তা বুঝতেই চায় না। আপনি আমাকে ওভাবে টেনে নিয়ে আসলেন কেন রুদ্র ভাইয়া? রুদ্র গাড়িতে বসে সিট বেল্ট লাগাচ্ছিল। ইলুর কথা শুনে সে তার দিকে তাকালো। তো কি ওরা স্বামী স্ত্রীর মধ্যে তুমি কাবাব মে হাড্ডি হতে চেয়েছিলে নাকি? ইলু নাক কুঁচকে বলল, কাবাব মেয়ে হাড্ডি হতে যাব কেন? তাহরিম ভাই যদি এখন ওকে কিছু করে বসে তাহলে? রুদ্র ইলমির দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না। কেউ তোমাকে সত্যি ভালোবাসে, সে তোমাকে সবসময় খুশি দেখতে পছন্দ করবে। আর তাহরিম তো পূর্ণাকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, বুঝলে? ইলমি ছোট করে উত্তর দিল। তো রুদ্র কিছু একটা ভেবে বলল, ওয়েট এ সেকেন্ড, তুমি আমাকে ভাইয়া বললে কেন? আমি কি তোমার ভাইয়া হই? ইলু ভ্রুকুচকে রুদ্রের দিকে তাকালো। তো মানে আমি কি তোমার ভাইয়া? আপনি তো পূর্ণর ভাসুর, আই মিন ভাইয়া। আর পূর্ণ আমার ফ্রেন্ড মানে বোন। তার মানে বোনের ভাই মানে তো আমারও ভাই, ঠিক না? ইলুর কথা শুনে রুদ্র বিড়বিড় করে বলল। হোয়াট এ লজিক! ইলু খানিকটা এগিয়ে এসে বলল। কি কিছু ভুল বললাম ভাইয়া? রুদ্রের ইচ্ছে করছিল ইলুকে ঘুরিয়ে একটা থাপ্পড় দিয়ে বলতে, আমি তোর ভাই না, জামাই হই, জামাই, জামাই ডাক। কিন্তু মুখ দিয়ে বের করল না। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, ভুল বলবে কেন? তোমার লজিক কি ভুল হতে পারে নাকি? ইলু দাঁত কেলিয়ে হেসে বলল, এক্স্যাক্টলি তাই।
বলেই ইলু বাইরের দিকে তাকিয়ে রুদ্রের আড়ালে মুখ টিপে হাসল। মনে মনে বলল, দেখি কতদিন আপনি নিজের মনের কথা মনেই চেপে রাখতে পারেন। আমিও ইলমি কি করে মনের কথা বের করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। রুদ্রকে আরও জ্বালানোর জন্য ইলু হঠাৎ রুদ্রকে ডেকে উঠল। ভাইয়া, রুদ্র ইলুর দিকে ভ্রুকুচকে তাকালো, যা দেখে ইলু ইনোসেন্ট ফেস করে বলল, এভাবে তাকাচ্ছেন কেন ভাইয়া? ভাইয়া, আমি কি কিছু ভুল করেছি ভাইয়া? ভাইয়া, আপনি কি কিছু বলবেন ভাইয়া? রুদ্র ইলুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই 2 লাইনে 5 বার ভাইয়া ডেকেছো তুমি। তোমার সমস্যা কি? হ্যাঁ, চুপচাপ বসো। ভাইয়া, আপনি কি আমার উপর রেগে আছেন ভাইয়া? রুদ্র রাগে ফুঁসছে, কোনো কথা বলল না। কি হলো ভাইয়া, কথা বলছেন না কেন ভাইয়া? রুদ্র এবার স্টিয়ারিংয়ে হাত রেখে ব্রেক করে ইলুর দিকে এগিয়ে গেল। এবার ইলু আর রুদ্রের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। ইলুর হার্টবিট যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি আরেকবার ভাইয়া ডাকো তাহলে এই জানালা দিয়ে ঢিল মেরে ফেলে দিব। চুপচাপ বসে থাকো। কথাটা বলেই রুদ্র সোজা হয়ে বসে মন দিয়ে ড্রাইভ করতে লাগলো। পূর্ণাদের গাড়িটা আপাতত দাঁড়িয়ে আছে তালুকদার বাড়ির সামনে। তারিম এক পলক পূর্ণার দিকে তাকালো। পূর্ণার পরনে জ্যাকেট আর প্যান্ট। এই অবস্থায় কি কারো বাসার ভেতরে নিয়ে যাবে সেটাই ভাবছে সে। তারিম কিছু একটা ভেবে আমাকে গাড়ি চাপড় দিয়ে ডাকলো। পূর্ণ, শুনতে পাচ্ছ? আমি খানিকটা নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে গেলাম। তারিম আবারও ডাকলো। হাই পূর্ণ। আমি খানিকটা সময় নড়ে চড়ে পিটপিট করে চোখ খুললাম। উঠে বসতে বসতে বললাম, কি হয়েছে, ডাকছেন কেন? তারিম খানিকটা ভাবুক দৃষ্টি নিক্ষেপ করে বলল। তুমি ড্রেস কোথায় চেঞ্জ করেছো? আমি ভ্রু কুচকে তার দিকে তাকালাম। মানে? তারিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে আমার দিকে ঘুরে তাকালো। তুমি যে গোয়েন্দাগিরি করতে গেছো এই ড্রেস পরে কোথায় চেঞ্জ করেছো? তোমার শাড়ি কোথায়? হোটেলে? এই ড্রেস পরে তো আর শ্বশুর বাড়িতে যেতে পারবে না, তাই আগে ড্রেসটা চেঞ্জ করে কাল সকালে বাসায় আসবো। আমি এবার নিজের দিকে তাকিয়ে পুরোপুরি কথার মানেটা বুঝতে পারলাম। আরে ওই নামটা ভুলে গেছি, আপনি চলেন, রাস্তা চিনি আমি। তারিম ভ্রু কুচকালো। এই ব্রেন নিয়ে তুমি গেছো রাজনৈতিক নেতাদের সাথে পাঙ্গা নিতে? হাউ ফানি। আপনার কথা শুনে আমি বেশ রেগে আঙুল উঁচিয়ে বললাম, দেখুন, একদম অপমান করবেন না বলে দিলাম। আমি কিন্তু সব প্রমাণ জোগাড় করে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ হাত লেগে ফুলদানিটা পড়ে যেতে সবাই বুঝে গিয়েছিল। এতে আমার কি দোষ? আপনি স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বললেন। না না, তোমার কি দোষ? তোমার কি কোনো দোষ থাকতে পারে? এত এত মিথ্যা বলে তুমি বের হয়েছো, আবার এত রিস্কের একটা কাজ নিজের ইচ্ছেতে করেছো। এটা তো দোষ না, এটা একটা অন্যায়। এত মাতব্বরি করতে কে বলেছে তোমাকে? আমি বলেছি তোমাকে? অ্যাটলিস্ট আমাকে তো জানাতে পারতে। আমি মুখ ফুলিয়ে বললাম, আপনাকে বললে আপনি যেতে দিতেন আমায়? কখনো তো যেতে দিতেন না। আপনাকে আমি ভালো করি লোকেশন বলে দিচ্ছি। উনি গাড়ি চালাচ্ছে আর ঝগড়া করছে। গাড়ি এসে থামলো একটা 5 স্টার হোটেলের সামনে। উনি গাড়ি থেকে নামার পূর্বে মাস্কটা ভালোভাবে পরে নিলেন যাতে কোনো সমস্যা না হয়। রিসেপশন থেকে চাবি নিয়ে এসে রুমে আমি পূর্বের পরা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুক। প্রায় মিনিট 20-এর পর শাড়ি ঠিক করে বের হলাম। উনিও ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলেন। আমার ভীষণ ঘুম পাচ্ছিল। সারাদিনের ঝামেলা ভীষণ ক্লান্ত আমি। উনি আমার পাশে এসে বসে বললেন, তোমার শাশুড়ি ফোন দিয়েছিল আমাকে, তোমাকে ফোন দিয়ে পাইনি। আমি চোখ খুলে ওনার দিকে তাকিয়ে বললাম, কেন? কারণটা তো জানি না, তবে তোমাকে বলেছে কাল তাড়াতাড়ি বাসায় যেতে। আমি উঠে বসলাম। কেন, কাল কি অনুষ্ঠান? উনি ঠোঁট বাঁকিয়ে বললেন। আমি কি জানি। আমি আর কিছু না বলে শুয়ে পড়তেই উনি হঠাৎ করে বলে উঠলেন, পুনু, শোনো না, হুম? তোমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করাবো। আমি ভ্রু কুচকে বললাম, গার্লফ্রেন্ড? তোমাকে বলেছিলাম না আমার গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, কাল একবার সময় করে তোমার সাথে দেখা করাবো, তুমি রেডি হয়ে থেকো। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করলে আমার আবার রেডি হতে হবে কেন আজব? যান সরেন তো, দেখানোর সময় দেখাইয়েন, এখন ডিস্টার্ব করবেন না একদম। বলেই ওনাকে ধাক্কা দিয়ে খাট থেকে উঠিয়ে আমি কাঁথা নিয়ে শুয়ে পড়লাম। আমার বুকের মধ্যে কোথাও না কোথাও জ্বলন অনুভব করছি। আর জেলাস হব না কেন? প্রথমত তারিম তালুকদার আমার হাজব্যান্ড, দ্বিতীয়ত আমি তাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষের মুখে অন্য কোনো মেয়ে মানুষের কথা শুনতে কার ভালো লাগে? তার উপর তাকে যদি নিজের গার্লফ্রেন্ড দাবি করে, মনে তো বলছিল ঠাস ঠুস করে কয়েকটা কষিয়ে থাপ্পড় দিয়ে বলি, বউ থাকতে তোর কিসের গার্লফ্রেন্ড রে বেদ্যপ পোলা। কিন্তু আফসোস কিছুই বলতে পারলাম না আমি। ভাইয়া শুনছেন?
রুদ্র বিরক্ত, ভীষণ বিরক্ত এই মেয়েটার উপর। প্রতিটা লাইনে 5 বার ভাইয়া না ডাকলে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন ভাব। রুদ্র রাগের দৃষ্টিতে ইলুর দিকে তাকালো। তোমাকে না বললাম চুপচাপ সিটে বসে থাকতে, এত কথা বলো কেন? আরেকটা কথা বলবে তো মাইরও খেতে পারো। ইলু তো ইলুই। ইলু হঠাৎ খেয়াল করলো রুদ্র ইলুদের বাড়ির রোডে না গিয়ে তার বিপরীত দিকে যাচ্ছে। ইলু চোখ বড় বড় করে বলল, এই রুদ্র ভাইয়া কি করছেন? আপনি বামে যাচ্ছেন কেন? আমার বাসা তো ডানে। রুদ্র নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি তো তোমার বাসায় যাচ্ছি না যে তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী যাব। আমি যাচ্ছি আমার ইচ্ছে মতো। চুপচাপ বসো আর দেখো কোথায় যাই। দেখুন রুদ্র ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু, আমি নামবো। নামান আমাকে। রুদ্র না কোনো কথা বলছে আর না ইলুর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে, চুপচাপ গাড়ি চালাচ্ছে। ইলু নিজের করা একটা প্রশ্নের উত্তরও না পেয়ে বেশ হতাশ হয়ে চুপচাপ বসে রইল। রুদ্র আর চোখে এক পলক ইলুর দিকে তাকিয়ে মুচকি হাসল। রুদ্রদের গাড়ি এসে থামলো একটা বিলের পাশে। রুদ্র গাড়ি থেকে নেমে গিয়ে ইলুর দিকে দরজা খুলে দিল। নামো। ইলু হাত গুটিয়ে বসে আছে মানে সে কিছুতেই গাড়ি থেকে নামবে না। আপনার ইচ্ছে হলে আপনি যান, আমি যাব না। আমি বাসায় যাব। রুদ্র ভ্রুকুচকে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে ইলুর দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে ইলুকে হুট করেই কোলে তুলে নেয়। হঠাৎ এমন হওয়াতে ইলু বেশ চমকে উঠল। এই কি করছেন? নামান আমাকে, নামান, আমি যাব আপনার সাথে, তাও নামান আমাকে। রুদ্র সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, সুন্দরভাবে বলেছিলাম নামতে, নামনি, তাই আমি আমার টেকনিকটা অ্যাপ্লাই করলাম। এখন তুই মুখটা বন্ধ রাখো, নয়তো আমি আমার টেকনিক অ্যাপ্লাই করে তোর মুখটা বন্ধ করবো। নাও ইওর উইশ। রুদ্রের কথা শুনে ইলু চুপ করে গেল আর মনে মনে নিয়ত করলো কিয়ামত হয়ে গেলেও সে কথা বলবে না আর না মুখ থেকে একটা শব্দ বের করবে। একদম চুপ। রুদ্র ইলুকে নিয়ে বিলের তীরে এসে ইলুকে বসিয়ে প্যান্টটা একটু উপরে তুলে পানিতে পা দিয়ে নিজেও বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে দেখল আজ আকাশে অর্ধচন্দ্রিমা আর আকাশ ভরা তারার মেলা। ইলুর বেশ ভালো লাগলো এখন। তার কাছে কেন জানি অর্ধচন্দ্রটাই বেশি ভালো লাগে। সবার তো পূর্ণিমা ভালো লাগে, কিন্তু ইলুর আলাদা। সবার পছন্দ যে একরকম হতে হবে এমন তো কোনো কথা নেই। আকাশটা পরিষ্কার হওয়ায় চারপাশে মৃদু আলোটা ভালোই লাগছে, তার সাথে হালকা ঝিরঝিরে বাতাস। ভালো লাগছে? ইলু চারপাশে নজর বুলিয়ে পাশে রুদ্রের দিকে তাকালো। রুদ্র তার দিকেই তাকিয়ে আছে। ইলু ভ্রুকুচকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? আজকে চারটা ভীষণ সুন্দর, তাই না? ইলু মুচকি হেসে বলল, অর্ধচন্দ্র আমার ভালো লাগে। তোমাকেও আমার ভালো লাগে। ইলুর কথার প্রেক্ষিতে হঠাৎ রুদ্রের এমন কথায় ভ্রুকুচকে বলল, আমাকে কিছু বললেন? রুদ্র হকচকিয়ে উঠে বলল, না না বললাম, আজকের ওয়েদারটাও খুব সুন্দর। ইলু মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তারপর অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, গর্ধব কোথাকার। সকালের সূর্যের তীর্যক আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুললাম। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন মন্ত্রী সাহেব। মনে হচ্ছে আমি তার কোল বালিশ। এত জোরে চেপে ধরে আছে সে। না আমি হাত ধরাতে পারছি আর না শরীর। কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। ঘড়ি দিকে তাকিয়ে দেখলাম ঘড়ি কাটা 6টার ঘরে গিয়ে টিক টিক করে জানান দিচ্ছে এখন সকাল 6টা। আমি খানিকটা নড়ে চড়ে উঠতেই উনি আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরলো। এখন সত্যি সত্যি নিজেকে বালিশ বালিশ ফিল হচ্ছে। আমি ওনার হাতটা সরাতে যাব, কিন্তু উনি ঘুমের মধ্যেই চেপে শক্ত হয়ে আছেন, যার কারণে হাত সরাবো কি নড়াতেও পারলাম না। অগত্যাই চুপ করে শুয়ে রইলাম। কখন যে আবার ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। ফের আবার যখন ঘুম ভাঙলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8:30। সাইডে তাকিয়ে মন্ত্রী সাহেবকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আশেপাশে তাকে দেখতে না পেয়ে ভ্রুকুচকে উঠে বসলাম। আশেপাশে নজর যেতেই ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, মানে উনি গোসল করছেন। কিন্তু ভাবনা তো এটা না, উনি গোসল করছেন ঠিক আছে, কিন্তু করবেনটা কি? কাপড় তো নেই। আমি এটা ভাবতে ভাবতে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। ওনার দিকে চোখ যেতেই আমি চোখ খিচে বন্ধ করে নাকে মুখে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কারণ ওনার পরনে একটা সাদা টাওয়াল ছাড়া আর কিছুই নেই। উনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে খানিকটা এগিয়ে এসে কাঁথা ধরে টান দিয়ে বলল, কি হয়েছে? ঘুম শেষ হয়নি? আবার শুয়ে পড়লে কেন? তাড়াতাড়ি ওঠো, বাসায় যেতে হবে। আমি কাঁথা খিচে ধরে আছি। বিড়বিড় করে বলতে লাগলাম, অসভ্য, নির্লজ্জ। লজ্জা টজ্জা আল্লাহ কিচ্ছু দেয়নি নাকি লোকটাকে? আর কি বিড়বিড় করছো আজও?
উনি আরেকটু জোরে টান দিয়ে বলল, আমি উঠবো না, জান তো এখান থেকে। আর উলঙ্গ ঘুরছেন কেন আপনি? নির্লজ্জ, আপনার লজ্জা নেই? বা থাকতে নাই পারে, কিন্তু আমার তো আছে। যান তাড়াতাড়ি চেঞ্জ করেন। আমার কথা শুনে তাহরিম নিজের দিকে তাকালো। সে এতক্ষণে বুঝতে পারল পূর্ণার এই অদ্ভুত বিহেভিয়ারের কারণ। সে বাঁকা হেসে কাঁথা ধরে আরেকটু জোরে টান দিল, যার ফলে কাঁথাটা তাহরিমের হাতে চলে আসে। উফ, কি শুরু করেছেন, জান তো, আর চেঞ্জ করে আসেন। তুমি এমন করছো কেন পূর্ণ? আমি তো তোমার হাজবেন্ড, তাই না? দেখার অধিকার আছে তোমার। তুমি বললে টাওয়েলটাও খুলে দিতে পারি। বলেই চাওয়ালটা আমার মুখে ছুঁড়ে মারে। আমি 2 হাত দিয়ে চোখ চেপে ধরে আছি। ছি, নির্লজ্জ মন্ত্রী সাহেব, যান না এখন এখান থেকে। তারিম বিছানার উপর বসে পূর্ণার দিকে তাকিয়ে বলল। চোখ থেকে হাত সরাও। আমি আরো জোরে চেপে ধরে বললাম। না, কিছুতেই না। তারিম এবার ধমকে উঠে বলল। সরাও বলছি। আমি চোখ থেকে হাত সরিয়ে পিটপিট করে চোখ খুললাম। সামনে তাকিয়ে আমি হতবাক। এই লোক তো দেখি পুরা রেডি, ব্লু পাঞ্জাবি আর সাদা রঙের পাঞ্জাবি পায়জামা, আর চুলগুলো এলোমেলো। ফর্সা শরীরে নীল রংটা জাস্ট অসাধারণ লাগছে। যদিও তাকে যেই রং পরে সেই রঙই অসাধারণ লাগে। আমি হতভম্ব হয়ে বললাম, আপনি? উনি একভ্রু উঁচু করে বললেন। আমি কি আমি? আমতা আমতা করে বললাম, আপনি পাঞ্জাবি কোথায় পেলেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, আমাকে কি তোমার মতো মাথা মোটা মনে হয়? আর এমন মাথা মোটা থাকলে আমার আর রাজনীতি করতে হতো না। কাল রাতে আপনি যখন নাক ডেকে ঘুমাচ্ছিলেন তখন আমি বাইরে থেকে আপনার আর আমার ড্রেস আনিয়েছিলাম। বলেই আমার হাতে একটা শপিং ব্যাগ গুজে দিলেন। আমাকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে উনি ভ্রু উঁচু করে বললেন। কি? আমি আমতা আমতা করে বললাম, না কিছু না। বলি শপিং ব্যাগ হাতে নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এই লোক এমন অদ্ভুত কেন? আর সব অদ্ভুতগিরি আমার সাথে কেন দেখাতে হবে? ওয়াই মি? বেশ অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু পূর্ণা এখনও অশ্রম থেকে বের হচ্ছে না দেখে তাহরিম গিয়ে অশ্রমের দরজায় টোকা দিল। পূর্ণা, তোমার হয়নি? এতক্ষণ লাগে নাকি? আমরা বের হব না, লেট হয়ে যাচ্ছে তো। তৎক্ষণাৎ অশ্রম থেকে উত্তর এলো। আপনার এত তাড়া থাকলে আপনি চলে যান, আমি রাস্তা চিনি, বাসায় যেতে পারবো। তাহরিম ভ্রু কুঁচকে এক পলক অশ্রমের দরজার দিকে তাকালো, বিড়বিড় করে বলতে লাগলো। মেয়েটা এমন ঘাড় তেরা, এই ঘাড় তেরা মেয়েকে কিভাবে সামলাবো আল্লাহই জানে। কোন সুখে যে এই মেয়েকে ভালোবাসতে গেলাম। দরজা খোলার আওয়াজে তাহরিম সেদিকে তাকালো। নীল রঙের কুর্তি, সাদা রঙের প্যান্ট আর ম্যাচিং ওড়না, বেশ মানিয়েছে মেয়েটাকে। তারিম এগিয়ে আসলো আমার দিকে। আমি ভ্রু কুচকে তার দিকে তাকাতে সে হাসি খুশি মুখে বলল, সুন্দর লাগছে তোমাকে। ওনার এটুকু কথায় কি ছিল আমি জানি না, তবে মনটা ভালো করতে যথেষ্ট ছিল। ঘুমের মাঝে ইলুর মনে হচ্ছে সে কারো পেট জড়িয়ে ঘুমিয়ে আছে। ইলু ঘুমের মধ্যেই ভাবতে লাগলো, তার ঘরে তো সে একাই থাকে, তাহলে কি আসলো তার রুমে? তার ভাই? তবে নিশ্চিত হবার জন্য পিটপিট করে চোখ খুলে তাকালো ইলু। মুখ উঁচু করে উপরের দিকে তাকাতেই রুদ্রের চোখে চোখ পড়ে তার। রুদ্র তার দিকেই ভ্রুকুচকে তাকিয়ে আছে। ইলু হুট করে উঠে বসলো। সে দেখল এতক্ষণ রুদ্রের কোলে মাথা রেখেই তার কোমর জড়িয়ে শান্তিতে ঘুমিয়েছিল। বেচারা রুদ্র না পেরেছে হেলান দিতে আর না পেরেছে শুইতে। সারা রাত বসে মশা মেরেছে। ইলু মাথা চুলকে আমতা আমতা করতে লাগলো। আবার সরি, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। আপনি ডাকতে পারতেন। রুদ্র কিছুক্ষণ ভ্রুকুচকে ইলুর দিকে তাকিয়ে বলল, তুমি কি ঘুমের মাঝে ফুটবল খেলো নাকি সাইকেল চালাও? হ্যাঁ। মানে ইলমি, আই ক্যান বিলিভ দিস। একজন মানুষ ঘুমের মাঝে কত ছটফট করতে পারে। সারাদিন যে পাগলামি করো ঘুমের মাঝে, সেগুলোই ফের রিপিট করো। ও মাই গড। ইলুর চোখ দুটো ছোট ছোট করে বলল, মানলাম আমি ওই একটু চোর দৌড়াই, তাই বলে এভাবে অপমান করা ঠিক না। ইলমের কথা শুনে রুদ্র চোখ বড় বড় করে বলল, কি কি করো? ইলু ভাবলেশহীনভাবে বলল, চোর দৌড়াই। ইলুর কথা শুনে রুদ্র কিছুক্ষণ বোকার মতো ইলুর দিকে তাকিয়ে থেকেই হুট করে শরীর কাঁপিয়ে হেসে উঠল। বেচারা হাসতে হাসতে চোখ থেকে পানি বের হয়ে গেছে। ইলু এক নজর রুদ্রের দিকে তাকিয়ে অন্যদিকে তাকালো। মনে মনে ভাবতে লাগলো, সে কি এমন হাস্যকর কথা বলেছে যে এভাবে ভাবলার মতো হাসতে হবে? আজব তো। এই, আপনি এভাবে হাসছেন কেন আজব? আমি কি কোনো হাসার কথা বলেছি? রুদ্র কোনোভাবে তার হাসিটা থামিয়ে বলল, হুম, একদম না। তুমি
কেন হাসির কথা বলবে? আমি তো এমনি হাসছি। চলো বাসায় যাবে, অনেকটা সময় হয়ে গেছে। রুদ্র কথাটা বলতে দেরি হয়েছে, ইলুর উঠে যেতে দেরি হয়নি। ইলু ডানে বামে না দেখেই সোজা গাড়ির দিকে হাঁটতে লাগলো। রুদ্র বেচারা তার পিছনে পিছনে গেল। বড্ড বেশি পেকে গেছো মেয়ে তুমি। তালুকদার বাড়িতে ঢুকতে ঢুকতে কথাটা বললো তাহরিম তালুকদার। আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকালাম। সারাটা রাস্তা ঝগড়া করতে করতে এসেছে, এখন আবার বাসায় এসেও খোঁচাচ্ছে। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আমাকে কোন অ্যাঙ্গেলে ফল মনে হয় আপনার যে পেকে যাব? উনি খানিকটা থতমত খেয়ে গেলেন, পরক্ষণে নিজেকে সামলে বললেন, আমি ফলের কথা বলিনি, কথার কথা বলেছি। কথা বলার আগে সাবধানে বলবেন, বুঝে শুনে বলবেন। কথাটা বলে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই আমার পা দুটো থমকে যায়। ভ্রুকুচকে দাঁড়িয়ে পড়লাম। আমার পেছন পেছন মন্ত্রী সাহেব মোবাইল দেখতে দেখতে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লে কেন? আমার থেকে কোনো রূপ উত্তর না পেয়ে আমার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। উনি কাউকে সোফায় বসে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে গিয়ে একজন বৃদ্ধ মহিলাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কেমন আছো সুইট হার্ট? মহিলাটি পান চিবোতে চিবোতে বলল, ভালো আর থাকতে দিলে কই মন্ত্রী মশাই, বউকে পেয়ে আমাকে ভুলেই গেলে তুমি। মহিলার কথা কানে যেতেই তাহরিম মুচকি হেসে ওনার পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। কি যে বলো না জান, তোমাকে আমি ভুলতে পারি নাকি? তুমি তো আমার প্রথম ভালোবাসা, তোমাকে ভোলা তো অসম্ভব। সেই আর কি, পাম মারার জন্য তো তুমি ওস্তাদ। তো আমার সতীন কোথায়, তাকে দেখছি না যে। বুড়ি মহিলার কথায় উনি আমাকে ইশারা করে ডাকতেই আমি বাধ্য মেয়ের মতো ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। বুড়ি মহিলা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গলাটা ঝেড়ে বলল, তাও তোমার বউ তো দেখি একেবারেই বাচ্চা, শেষমেশ কিনা বাচ্চা বউ বিয়ে করলে। আমি চোখ বড় বড় করে একবার মহিলার দিকে একবার আমার দিকে তাকালাম। আমাকে কোন অ্যাঙ্গেলে ওনার বাচ্চা মনে হচ্ছে বুঝতেই পারছি না, আর ওনার সম্পর্ক তাহরিমের সাথে কেমন সেটাও বুঝতে পারছি না। সম্পর্কে উনি আমার কি হয়? দাদিমা, তোমার কাছে আমার বউকে বাচ্চা মনে হচ্ছে? আমি চোখ ছোট ছোট করে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম। বুড়ি মহিলা ওনার দাদিমা, আগে বলে কি হতো খচ্চর পোলা, না জানি দাদিমা আমাকে কি মনে করছে। প্রথম দেখায় না দাদিমাকে সালাম দিলাম না কুশলাদি বিনিময় করলাম, বোবার মতো দাঁড়িয়ে রইলাম। আমি মুচকি হেসে দাদিমাকে বললাম, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো। দাদিমা আমার নাম হচ্ছে মিফতাহুল পূর্ণাম, আমি একজন সাংবাদিক, বাচ্চা নই আমি। উনি গম্ভীর কণ্ঠে বললেন, বুড়ির বউ কি এই বাচ্চাদের কাপড় পরে রাখে নাকি? তোমার শাশুড়ি তোমাকে শাড়ি দেয়নি? আমি এক পলক নিজের দিকে তাকিয়ে বললাম, না দাদিমা, মা তো আমাকে শাড়ি দিয়েছে, আমি পরতে পারি না তো তাই। ঠিক আছে ঠিক আছে, আর অজুহাত দিতে হবে না। বাইরে থেকে এসেছো, বিশ্রাম নাও, পরে কথা হবে। আমি আর কিছু না বলে দোতলায় চলে এলাম। আমার পিছু পিছু মন্ত্রী সাহেব রুমে এসে আমি চোখ ছোট ছোট করে তাহরিম তালুকদারের দিকে তাকিয়ে বুকের উপর হাত গুজে দাঁড়িয়ে রইলাম। আপনার দাদিমা আসবে আপনি আমায় বললেননি কেন? আর আমি কি আপনার দাদিমাকে চিনি? উনি নির্লিপ্ত ভঙ্গিতে বিছানার উপর বসে বলল, সেটা তোমার দায়িত্ব, বাসা তোমার, সংসার তোমার, এখানে কে আসবে না আসবে সেটা দেখার দায়িত্বও তোমার, আমি কেন বলবো? ওনার কথা শুনে আমার মেজাজ বিগড়ে গেল। এটা কেমন কথা? ফালতু যুক্তি আর ফালতু যুক্তি হবেই বা না কেন? তো মানুষের ফালতু যুক্তি, কোন পাগলে যে ওনাকে ভোট দিয়ে মন্ত্রী বানাইছে আল্লাহ জানে। উনি বেশ খানিকক্ষণ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিছু বলবে? আপনি কি? আমি কি? আমি আর কোনো কথা বাড়ালাম না। ফোঁস করতে করতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে চলে এলাম। রাগের মাথায় একবার ফিরেও দেখলাম না। উনি ভ্রুকুচকে আমার কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন। করুক, তাতে আমার কি। বিকেলের দিকে আজ মনটা বেশ ভালো না। কেন ভালো না ঠিক বুঝতেও পারছি না। মানে মন খারাপের কোনো কারণই খুঁজে পাচ্ছি না। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি। বেশ কালো করেছে আকাশটা। মেঘের ঘর্ষণের আওয়াজ দূর আকাশের থেকে শোনা যাচ্ছে হয়তো কিছু ক্ষণের মাঝেই। ঝুম বৃষ্টিতে ভিজবে মাটি, সেটারই অপেক্ষা করছি। শাড়ির আঁচলটা ছেড়ে দেয়া। দুপুরে মূলত দাদিমার কথায় শাড়ি পরেছি, গাঢ় নীল রঙের শাড়ি। নীলা আমাকে কেমন লাগে আমি ঠিক জানি না। আসলে শ্যাম রঙের মেয়ে তো আমি, কোন রঙে যেমন খাপ খাওয়াতে চায় না আমাকে।
এসব ভাবতে ভাবতেই হঠাৎ কেউ পেছনে থেকে এসে জড়িয়ে ধরলো। আমি বেশ চমকে উঠলাম। কি ব্যাপার, মন খারাপ? না, তাহলে একা দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না। উনি আমাকে ছেড়ে দাঁড়িয়ে আমার হাত টেনে ধরে বলল, চলো। কোথায়? উনি আমাকে টেনে নিচে নিয়ে যেতে যেতে বললেন। আরে চলোই না, আজকে রিক্সা দিয়ে ঘুরবো। আমি ভ্রু কুঁচকে বললাম, এখন বৃষ্টি হবে, বাইরে যাওয়াটা ঠিক হবে না মন্ত্রী সাহেব। উনি আমাকে টেনে রাস্তায় এনে দাঁড় করিয়ে বললেন। বৃষ্টি হবে বলেই তো বাইরে আনলাম তোমাকে, বৃষ্টির মাঝেই রিক্সা দিয়ে ঘুরবো। আমি সামনে তাকিয়ে দেখি একটা রিক্সা দাঁড় করানো। বুঝলাম উনি সব প্রস্তুতি নিয়েই এসেছেন। অগত্যা আমাকে রিক্সায় উঠে বসতে হলো। উনিও বসলেন আমার পাশে। রিক্সা খুব কিছু দূর সামনে এগোতেই ছন্দময়ী বৃষ্টিতে ভিজে উঠলো চারপাশ। আমি রিক্সার হুড তুললাম। সামনে থেকে বৃষ্টির ঝাপটা এসে চোখে মুখে পড়ছে। অনুভূতি ভিন্ন রকম। আমি মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকাতেই দেখি উনি এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন। আমি মুখে হাসি বিদ্যমান রেখে ওনার দিকে আরেকটু চেপে বললাম, মন্ত্রী সাহেব, হুম? আপনি নাকি খুব ভালো গান করেন। উনি ভ্রু কুঁচকে বলল, কে বললো তোমাকে? জানি আমি। উনি হেসে মাথা চুলকে বললেন, ওই আর কি, একটু একটু, তেমন ভালো পারি না। বেশি ভালো লাগবে না, একটু একটু হলেই হবে। উনি বাঁকা হাসলো। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। ওনার বাঁকা হাসার মানে না বুঝলাম না। উনি আমার দিকে তাকিয়ে গাইতে শুরু করলেন। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুট্টোলা এক রিক্সায়, আমি নীল ছাতা হাতে দাঁড়িয়ে, তুমি দেখলে না। রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড় সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। তোমার পিছু ছাড়বো না। কোনো কাক ডাকা এক সকালে, তুমি বারান্দায় এসে দাঁড়ালে, আমি ছিদ্র খুঁজছি দেয়ালে, তোমায় দেখবো বলে। তুমি অদ্ভুত এক খেয়ালে, গাঢ় লাল টিপ দেখি কপালে, হঠাৎ আমার দিকে তাকালে, আজ আমি ভয় পেলাম না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড় সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। বেশ ভালো গান তো আপনি, বাট বর্তমানের সাথে পুরোটা মেলেনি গানটা। কেন কেন? ওই যে আপনি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, আমি দেখলাম না। আরে ওইটা তো প্রেমিকার জন্য গাওয়া, কিন্তু আমার তো বউ আছে, তাই একটু ডিফারেন্ট তো থাকবেই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমাকে ভালোবাসেন মন্ত্রী সাহেব? আমার কথাটা কর্ণগোচর হতে উনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হয়তো এই মুহূর্তে আমার কাছ থেকে এমন প্রশ্ন আশা করেননি। আমি সামনে তাকিয়ে আছি, উনি আমার দিকে আরো চেপে বসে পেছন থেকে জড়িয়ে ধরলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি বউজান। আমার ভয় হয় মন্ত্রী সাহেব, ভীষণ ভয় হয় আমার। কথাটা বলতে বলতেই আমার চোখ ছলছল করে উঠল। বৃষ্টির ঝাপটায় হয়তো চোখের পানিগুলো দৃশ্যমান হয়নি, তবুও যেন মন্ত্রী সাহেব বুঝতে পারলেন আমার মন খারাপের আভাস। আমার মাথাটা আলতো হাতে চেপে ধরলেন, ঠিক তার বুকের মাঝে। পারলে হয়তো ভেতরেই ঢুকিয়ে রাখতেন। আমি নড়চড় করলাম না, আর না কোনো কথা বললাম। ঘাপটি মেরে রইলাম তার বুকের মাঝে। খানিক বাদে মন্ত্রী সাহেব চোখ ঘুরিয়ে আমার দিকে তাকালেন। আমি চোখ বন্ধ করে আছি। শোনো মেয়ে, আমি তাহরিন তালুকদার বেঁচে থাকতে তোমার শরীর
আমি ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা স্পর্শ করার সাহস করবে না। তুমি আমার মানে একান্তই আমার, যার বিন্দু পরিমাণও আমি কারোর সাথে শেয়ার করব না। মন্ত্রী সাহেব, বেশি বেশি সব কিছুই বিষ। বেশি অবহেলা করলে যেমন মানুষটাকে ধরে রাখা যায় না, তেমনি বেশি ভালোবাসলে মানুষটা নিজের থাকে না। জানেন মন্ত্রী সাহেব, আমার ভালোবাসাতে ভীষণ ভয় হয়। আমি যে অপয়া মেয়ে, যাকে ভালোবাসি তারই ক্ষতি হয়, চলে যায় আমার থেকে বহু দূর। ছোটবেলা থেকে একাই বড় হয়েছি আমি, একা থাকতে শিখেছি। জানেন, কখনো হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ আসেনি ধরে উঠাবে বলে, বসে বসে সেভাবেই কেঁদে কেটে উঠে দাঁড়াতাম। এতিমদের কেউ ভালোবাসতে চায় না মন্ত্রী সাহেব। বলতে বলতেই হুড় করে কাঁদতে লাগলাম। মন্ত্রী সাহেবও কিছু বললেন না আমাকে, আরো শক্ত করে চেপে ধরে আমাকে আমার মতো কাঁদতে দিলেন। আমার কান্না কিছুটা কমে আসতে উনি আমার দিকে তাকিয়ে বলল, তোমার অতীত হয়তো আমি মুছে দিতে পারবো না, এই ক্ষমতা খোদা আমায় দেয়নি। তেমন কোনো ক্ষমতা থাকলে আমি সবার আগে তোমার অতীতটাই মুছে দিতাম, কিন্তু এটা সম্ভব না। তবে তবে আই প্রমিস ইউ, জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি আমাকে তোমার সঙ্গী হিসেবে পাবে। বর্তমান দিয়ে তোমার অতীত ভুলিয়ে রাখার চেষ্টা করব। আমি কিছু বললাম না। উনি আমার দিকে ঝুঁকে ওনার ঠোঁট আমার কপালে স্পর্শ করে বলল, বউজান, হুম। এবার একটু হাসো না। আমি চোখ উঁচিয়ে তার দিকে তাকালাম। ওনার করুণ চাহনি আমার দৃষ্টিগোচর হলো। আমি ঠোঁট এলিয়ে হাসলাম, যা দেখে ওনার ঠোঁটও প্রসারিত হলো। উনি আলতো হাতে আমার নাক টেনে বলল, এইভাবেই সবসময় হাসবে, বুঝলে টুনটুনি? টুনটুনি? আমি কি ছোট বাচ্চা যে টুনটুনি রাখছেন? হুম, তুমি তো বাচ্চা নও, তুমি তো আমার বাচ্চার মা হবা বউজান। বলেই আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। আমরা দুজনই ভিজে জবুথুবু অবস্থা। প্রায় 1 ঘন্টা যাবৎ ভিজছি, এখন বেশ শীত শীত করছে। উনি আমাকে রিক্সা থেকে নিয়ে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন বুঝতে পারছি না। রিক্সা একটা আধা পাকা রাস্তা দিয়ে চলছে। চারপাশে তাকিয়ে দেখি বেশ গাছপালা আছে। হঠাৎ একটা ফার্ম হাউসের সামনে এসে রিক্সাটা থেমে যায়। আমি অবাক হয়ে তাকালাম ফার্ম হাউসটার দিকে। উনি রিক্সা থেকে নেমে আমাকে হাত ধরে নামালেন। আমি ফার্ম হাউসটা দেখছি, বিশাল বড় ফার্ম হাউস। উনি আমার হাত ধরে গেটের সামনে দাঁড় করালেন। আমার নজর গেল গেটের পাশে বড় বড় অক্ষরে ফার্ম হাউস নামটার দিকে, তালুকদার কটেজ। আমি অবাক হয়ে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম। আমার দৃষ্টি লক্ষ্য করে উনি বললেন, এটা আমার দাদা জানের ফার্ম হাউস, উনি এখানেই বেশি সময় ব্যয় করতেন। উনি মারা যাওয়ার পর আমাদের সচরাচর এখানে আসা হয় না। বলে উনি আমাকে টেনে ভেতরে নিয়ে গেলেন। অবশ্য ফোঁটা ফোঁটা বৃষ্টি তখনও পড়ছিল, তবে আকাশটা বেশ কালো, হয়তো আবারও বৃষ্টি নামবে। উনি আমাকে নিয়ে ভেতরে ঢুকতেই একজন লোক ছাতা হাতে দৌড়ে এলেন। এ কি গো বাবা, ভিজা গেছো গাদি, আমারে ডাক দিতা, আমি ছাতা লই আইতাম। উনি চাচার দিকে তাকিয়ে বলল, না না চাচা, সমস্যা নেই, আমি আর পূর্ণা ইচ্ছে করেই ভিজেছি, তুমি এত ব্যস্ত হইও না। ওনার কথা শুনে চাচা আমার দিকে তাকালো। এ কি গো বাবা, ও বুঝি আমাগো বউমণি? মাশাল্লাহ মাশাল্লাহ, চাঁদের লাহন বউ পাইছো বাবা। তাই তুমি ভিজছো, বউমণিরে কেন ভিজাইছো? ঠান্ডা লাগবে তো, তাড়াতাড়ি আহো, ভিতরে আহো। বলেই চাচা আমাদের টেনে নিয়ে ভেতরে গেলেন। উনি একটা রুমে গিয়ে কিছু শপিং ব্যাগ এনে আমার হাতে দিয়ে বললেন, না, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, নয়তো ঠান্ডা লাগবে। আমি নাক টানতে টানতে বললাম, ঠান্ডা লাগবে না, অলরেডি লেগে গেছে, আর সব দোষ আপনার, আপনার জন্যই ঠান্ডাটা লেগেছে। উনি আমার দিকে খানিকটা এগিয়ে এসে কানের কাছে ফিস ফিস করে বললেন, ওকে, সমস্যা নেই, ঠান্ডা লাগলে রাতে সব হট করে দিব জান। বলেই প্যাকেটগুলো আমার হাতে গুজে দিয়ে নিজে চলে গেলেন চেঞ্জ করতে। আমি প্যাকেটগুলো হাতে নিয়ে ভ্যাবলার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে কথাগুলো বোঝার চেষ্টা করলাম। কথাগুলো বুঝতে পেরে একটা বড়সড় ঢোক গিলে বিড়বিড় করে বললাম, কি বলে গেল এটা? অসভ্য, ছি! আমি দ্রুত অন্য রুমে ঢুকে গেলাম। প্যাকেট খুলে দেখি একটা সাদা রঙের ফিনফিনে পাতলা শাড়ি আর সাদা ব্লাউজ আর সব জুয়েলারি। আমি ভ্রুকুচকে তাকিয়ে রইলাম শাড়িটার দিকে। এটা ঠিক কোন আঁচল বুঝতে পারছি না, সব দিক দিয়ে একই রকম। সারা রুম খুঁজেও অন্য কিছু পেলাম না পরার জন্য। অগত্যই গোসল শেষ করে এই বদমার্কা শাড়ি পরতে হলো আমার। বদমার্কা এই জন্য যে যত কিছুই করি না কেন এত পাতলা শাড়ি ঠিক সব দিক দিয়ে সামাল দেওয়া যাবে না। তবে একটা সাদা রঙের ব্লেজার আছে, সেটাই গায়ে জড়ালাম। আমি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালাম। খারাপ লাগছে না, আবার সেই ভালোও লাগছে না। ঠিক তখনই বাইরে থেকে চাচা ডেকে বললেন, বৌমণি, তোমাদের খাবারটা টেবিলে দিলাম, আমি বাড়িতে চলে যাই, বাড়িতে বউ একলা আছে। বলে চাচা গেলেন
আমি দরজা খুলে বের হয়ে দেয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চলল। খুব বেশি তাড়াতাড়ি এটাও না, তবে এত বেশি সময় চলে গেল টেরই পেলাম না। আশেপাশে তাকিয়েও মন্ত্রী মশাইয়ের কোনো পাত্তা পেলাম না, একদম লাপাত্তা। কি আর করার, আবার রুমে গিয়ে ঠাস করে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারলাম না। হঠাৎ একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আশেপাশে তাকিয়ে এখনো মন্ত্রী সাহেবের কোনো পাত্তা নেই। এবার বেশ অবাক লাগলো, হলোটা কি এই মন্ত্রীর। আমি ধীরে ধীরে বাইরে এলাম, বেশ খিদেও পেয়েছে। বাইরে এসে প্রথমেই নজর এলো দেয়াল ঘরের দিকে। তাকিয়ে দেখি 11টা বেজে 25 মিনিট। আমি অবাক হয়ে আশেপাশে তাকালাম। হঠাৎই সব লাইট অফ হয়ে গেল। চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, যেন সব আধারে ডুবে গেছে। সব নিকষ কালো অন্ধকার। আমার অন্তরাত্মা হুট করেই কেঁপে উঠল। মনে হতে লাগলো খারাপ কিছু হবে না তো। মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব কোথায় আপনি? মন্ত্রী সাহেব না, কারো কোনো শব্দই পাচ্ছি না। ভীষণ গরম লাগার কারণে গায়ের সাদা কোটটা খুলে রাখলাম। অন্ধকারে হেঁটে চলছি পুরো ঘর। হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলাম। মনের মধ্যে ধীরে ধীরে যত বাজে চিন্তা এসে ভর করতে লাগলো, স্পর্শগুলো যেন আরো গাঢ় থেকে গাঢ় হতে লাগলো। নাকে এসে লাগলো অতীব পরিচিত ঘ্রাণ। গন্ধটা চিনতে আমার বিন্দু মাত্র সমস্যা হলো না, কারণ এই ঘ্রাণ মন্ত্রী সাহেবের ছাড়া আর কারো নয়। স্পর্শগুলো যেন হাত ছেড়ে পেটে এসে থামলো। পেটের মাঝে আলতো হাতে স্লাইড করার জন্য আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠলো। অসম্ভব রকম কাঁপতে লাগলাম আমি। সমস্ত শরীরের শক্তি যেন ধীরে ধীরে কমে আসছে। আমার পেছনেই কারো অস্তিত্ব টের পাচ্ছি আমি খানিকটা পিছিয়ে যেতেই আমার পিঠ গিয়ে ঠেকলো ওনার বুকে। ওনার উষ্ণ নিঃশ্বাস আমার গলা ঘাড়ে আছড়ে পড়ছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মন্ত্রী মন্ত্রী সাহেব, কি করছেনটা কি? উনি আমার কথার কোনো রূপ উত্তর না করে এক হাতে ঘাড়ের চুলগুলো সরিয়ে গাঢ়ভাবে কিস করতে আমার সমস্ত সত্তা কেঁপে উঠল। বুঝতে পারছি না কি অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার মাঝে। আমি আর ভর সামলাতে না পেরে নিজের শরীর পেছনে হেলিয়ে দিলাম, যা বুঝতে পেরে মন্ত্রী সাহেব পাজাগুলো তুলে নিলেন। বৌজান, ওনার নিঃশব্দ কণ্ঠে কেঁপে উঠলাম আমি। ওনার বুকে মাথা রেখে ধীরে ধীরে উত্তর দিলাম, হুম। আজকের রাতটা শুধু আমার নামে করে দেবে কি বৌজান? ভীষণ নেশাক্ত কণ্ঠে কথাটা বললেন উনি। আমার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল, যেমন কেঁপে কেঁপে উঠলাম ক্ষণে ক্ষণে। আমার নীরবতা যেন সম্মতির লক্ষণ ভেবে নিয়ে মুচকি হেসে এগিয়ে গেলেন রুমের দিকে। সকালের সূর্যের তীক্ষ্ণ রশ্মি চোখে মুখে আছড়ে পড়তে পিটপিট করে চোখ খুলে তাকালাম। চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখি মন্ত্রী সাহেব আতশোয়া হয়ে এক মনে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। প্রথমত আমি খানিকটা ভয়ই পেয়ে গেলাম। ভয় পাওয়ার নির্দিষ্ট কারণও আছে। সকাল সকাল ঘুম থেকে জেগেই যদি কেউ দেখে কেউ তার দিকে এইভাবে ভূতের মতো তাকিয়ে আছে, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক নয় কি? আমি ওনার দিকে তাকালাম। কাল রাতের কথা মনে পড়তেই আমার মাঝে জেগে ধরলো এক ঝাঁক লজ্জা আর অস্বস্তি। আমার অবস্থা বুঝতে পেরে উনি ঠোঁট কামড়ে হেসে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, বৌজান, তুমি কি লজ্জা পাচ্ছ? গাল দুটো কেমন ধীরে ধীরে স্ট্রবেরি হয়ে যাচ্ছে। বলেই সরে এসে আমার দিকে তাকিয়ে আবারও হাসলেন। আমার লজ্জা আর অস্বস্তির পরিমাণটা যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে মনে হলো গায়ে বেডশিট ছাড়া আর কিছুই নেই। আর বেডশিট মন্ত্রী সাহেব পেছনের দিকে টেনে ধরে আছে। আমি রাগী দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই সুন্দর মতো বেডশিটটা ছেড়ে দিলেন। আমি সোজা ওয়াশরুমে চলে আসলাম। বেসিনের আয়নার সামনে দাঁড়াতেই আমার চক্ষু চড়ক গাছ। গলায় বেশ অনেক জায়গায় কালো হয়ে ফুলে গেছে। এবার আমার ভীষণ কান্না পাচ্ছে। কাঁদো কাঁদো দৃষ্টিতে নিজেকে একবার পর্যবেক্ষণ করে নিলাম। মন্ত্রীর বাচ্চা মন্ত্রী, হচ্ছ কোথাকার। আমার শরীরটা যেন বার্গার পেয়েছিল। কেমনে কামড়াইছে? আমি এখন বাইরে যাবো কেমনে? সবার সামনে কিভাবে যাব আমি? উফ, কেউ যদি দেখে কি ভাববে তখন? বান্দরের খালুতো ভাই কোথাকার। শরীরে পানি পড়তেই যেন সারা শরীর জ্বলে উঠলো। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই কামড়ের প্রতিশোধ যদি আমি না নিয়েছি তো আমার নামও পূর্ণা না। গোসল শেষ করে বাইরে আসতেই নজর এলো মন্ত্রী সাহেবের ঘুমন্ত মুখে। আহ, কি শান্তির ঘুম! বের করছি আমি আপনার ঘুম। আমি ওনার সামনে গিয়ে ভালোভাবে দেখলাম আসলে উনি ঘুমিয়েছেন কিনা। হঠাৎ হাতের টান অনুভব করতে কিছু বুঝে ওঠার আগেই আমি সোজা পড়লাম ওনার উপর। মুখ তুলে ওনার দিকে তাকাতেই নজর এলো ওনার মুখের বাঁকা হাসি। কি সুন্দরী! লুকিয়ে লুকিয়ে এভাবে দেখার মানে কি? মানলাম আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে নজর দেওয়া কি ঠিক? ওনার কথা শুনে আমি মুখ বাঁকিয়ে বললাম, হ্যান্ডসাম না ছাই। শুনেন, ফর্সা হলে কেউ সুন্দর হয় না। আসছে। উনি এক ভ্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি?
আমি হ্যান্ডসাম না? না। ওকে, ঠিক আছে। এই অসুন্দর সময়ের সাথেই আজকে সারাদিন এভাবে লেপ্টে থাকতে হবে। আমি চোখ বড় বড় করে বললাম, কি? তোমার শাস্তি। ঠিক আছে, ছাড়ুন। আপনি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম, ঠিক আছে? এবার ছাড়ুন। ছাড়বো? হুম। ঠিক আছে, ছাড়বো। তার আগে গুড মর্নিং কিসটা দাও। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকিয়ে বললাম, কি দেব? গুড মর্নিং কিস। হঠাৎ মাথার মাঝে এক শয়তানি বুদ্ধি চেপে আসলো। ঠিক আছে, আপনি চোখ বন্ধ করেন। আমার কথা মতো উনিও সাথে সাথে চোখটা বন্ধ করে ফেললো। আমিও মুখটা ওনার গালের কাছে নিয়ে হুট করেই একটা জোরে সোরে কামড় বসিয়ে দিলাম। হঠাৎ এমন হওয়াতে উনি বেশ হকচকিয়ে উঠে হাত আলগা করে দিলেন, আর আমি সোজা দরজার বাইরে। উনি তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে গালে হাত দিয়ে ভ্যাবলার মতো আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। উনি ঠিক বুঝতে পারছেন না এখানে হচ্ছেটা কি। গালে চিনচিন ব্যথা অনুভব হওয়ায় উনি চোখ কুঁচকে ফেলল। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গাল থেকে হাত সরাতেই উনি নিজের লাল হয়ে যাওয়া গাল বিশিষ্ট মুখটা দেখতে পেলেন। মুখ খানিকটা কুঁচকে বিড়বিড় করে বলতে লাগলো, হোয়াট দ্য হেল, এটা কি করলো? মুখের 12টা বাজিয়ে দিল। আমি তো লাভ বাইট চাইনি, কিস চেয়েছি। ও কি কানে কম শুনলো নাকি? ইচ্ছে করে দিল। উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলেন। আমি তখন টেবিলে খাবার দিয়েছি। আমি এক পলক ওনার দিকে তাকালাম। বেচারার গালে দাঁতের দাগ অনেকটা গর্ত হয়ে গেছে, আর ফুলেও আছে। আমি মুচকি মুচকি হাসতে লাগলাম। উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে খপ করে চেয়ারে বসে পড়ল। আমি ওনার প্লেটে খাবার তুলে দিতে দিতে ঠোঁট চেপে হেসে বললাম, ব্যথা কি বেশি করছে? আরে একদম ফুলে গেছে। উনি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো, যা দেখে আমি শুকনো ঢোক গিলে বললাম, আমি তো জাস্ট বলতে চাইছিলাম ব্যথা করলে ব্যথার ওষুধ খাবেন কি না। এভাবে তাকাবেন না তো, ভয় লাগে আমার। উনি অবাক হয়ে বললেন, তুমিও ভয় পাও? কেন, না পাওয়ার কি আছে আজব? না, আমি আরো ভাবছিলাম তুমি হয়তো হিটলারের বংশধর। আমি রাগে দৃষ্টিতে তাকাতেই বললাম, আমি হিটলারের বংশধর? উনি খাবার মেখে আমার দিকে লোকমা দিতে দিতে বলল, না না, কে বললো তুমি শুধু হিটলারের বংশধর? সাথে জঙ্গলি বিড়াল। আমি লোকমা মুখে নিয়ে গাল ফুলিয়ে চিবোতে লাগলাম। আসলে এখন আমার ঝগড়া করার মুড নেই, খিদে পেয়েছে খুব। আর উনি খাবার মেখে নিজেই খাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে। বলতে গেলে এটা ওনার প্রাত্যহিক অভ্যাস। খাবার মেখে প্রথম লোকমা আমার মুখে দেবে, এবার হোক সেটা বাড়িতে কিংবা অন্য কোথাও। আগে প্রচুর লজ্জা লাগলেও এখন সব স্বাভাবিকই লাগে। খাওয়া দাওয়া শেষ করে উনি রুমে চলে এলেন। আমি টেবিলের সবকিছু গুছিয়ে রুমে আসতে উনি আমাকে ডেকে উঠলেন। বউজান। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে উত্তর দিলাম, হুম। তোমার নামে একটা বিজ্ঞপ্তি দিব। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে ঘুরে তাকাতেই উনি মুচকি হেসে বলে উঠলেন, তাতে লেখা থাকবে, এই মানুষটিকে কেউ গ্রহণ করবেন না। এই মানুষটা শুধু আমার। আমার শুধু এই মানুষটাকেই লাগবে। এই মানুষটা ছাড়া আমি একদম একা, বড্ড অসহায় বউজান। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম একান্ত আমার শুদ্ধতম পুরুষটার দিকে। ভীষণ ভালোবাসি এই মানুষটাকে আমি। মিস্টার রুদ্র তালুকদার, আপনি কি কিছু বলবেন নাকি এই ভর সন্ধ্যায় আমাকে সং সাজিয়ে বসিয়ে রাখার জন্য এখানে ডেকে এনেছেন? রুদ্র নিজেকে প্রস্তুত করে ইলমির দিকে তাকালো। আজ সে ভেবেই এসেছে আজ ইলমিকে তার মনের কথা বলবে, কিন্তু কি দিয়ে শুরু করবে ঠিক ভেবে পাচ্ছে না। আজ সে নিজে থেকেই একটা ক্যাফে বুক করে ইলমিকে আসতে বলেছে, কিন্তু এখন কোনো কথাই সে বলতে পারছে না। ইলমি আপাতমস্তক ভালো করে রুদ্রকে পর্যবেক্ষণ করে নিল। রুদ্র যে বেশ নার্ভাস সে বুঝতে পেরেছে। মেয়েদের নাকি ষষ্ঠ ইন্দ্রিয় বেশ অ্যাক্টিভ। কেউ তাকে পছন্দ করলে সেটা নাকি মেয়েরা চট করেই ধরে ফেলতে সক্ষম। রুদ্র আমতা আমতা করে বলল, আজকে তোমাকে সুন্দর লাগছে। ইলমি ভ্রুকুসকে তাকালো নিজের দিকে। আজ যে আহামরি কিছু পরে এসেছে তা কিন্তু না। সচরাচর যা পরে আজও তাই পরেছে, একটা টপস আর জিন্স সাথে স্কার্ফ। নিজেকে পর্যবেক্ষণ শেষে ফুল চিয়ে বলল, আজ সুন্দর লাগছে, তার মানে অন্য আর সব দিন সুন্দর লাগে না, তাই তো? রুদ্র চোখ বড় বড় করে তাকালো ইলমির দিকে। সে তো এটা মিন করে কথা বলেনি, তবে ইলু তো কথার উল্টো মিনিং বের করে ফেলল। আরে না না, আমি এটা বলিনি। আমি বলতে চেয়েছি তোমাকে সবসময় সুন্দর লাগে। আজ কমপ্লিমেন্টটা করলাম আর কি। বাট আপনি নিশ্চয়ই এটা বলতে আজ আমাকে ডাকেননি। কি বলতে ডেকেছেন সেটা বলেন।
রুদ্র আমতা আমতা করে বলল। আসলে ইলমি, ইলমি ভ্রুকুসকে বলল। আসলে নকলে না করে তাড়াতাড়ি বলে দেন কি বলবেন। আই থিঙ্ক, থ্যাংক ইউ। ইলমি আই থিঙ্ক আই লাভ ইউ। ইলমি পরিপ্রেক্ষিতে কোনো রিয়াক্ট করলো না। সে ভেবেই রেখেছে রুদ্র তাকে এমন কথাই বলবে। রুদ্র উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ইলুর দিকে। হয়তো ইলু কিছু বলবে, কিন্তু তার আশায় এক বালতি পচা পানি ঢেলে দিয়ে ইলু হুট করে দাঁড়িয়ে রইল। আমি আজ আসি। বলে ইলু গটগট পায়ে বের হয়ে আসতে লাগলো। ইলুর পিছনে পিছনে রুদ্র ছুট লাগালো। এই ইলমি শোনো, উত্তর তো দিয়ে যাও। রুদ্র ইলমির পথ আটকে দাঁড়ালো। ইলমি ভ্রুকুসকে রুদ্রের দিকে তাকিয়ে বলল। কি সমস্যা? পথ আটকাচ্ছেন কেন? ওই যে বললাম আই লাভ ইউ। ইলু দীর্ঘশ্বাস ফেলে রুদ্রের দিকে তাকিয়ে বলল। আপনি কি এমন বলেছেন যে আমাকে তার উত্তর দিতে হবে? রুদ্র অসহায় দৃষ্টিতে ইলমির দিকে তাকালো। যেই ছেলে নিজের ভালোবাসা প্রকাশ করতেই মাস পেরিয়ে যায়, সামান্য ভালোবাসি কথাটা মুখ দিয়ে বের করতে এত নার্ভাসনেস, এত সংকোচ, সেই ছেলের সাথে আমি রিলেশনে জড়াবো না। আর তাকে তো মোটেও ভালোবাসবো না, জানতো। সে তো চেষ্টা করেছে, কিন্তু এত নার্ভাস লাগে যা বলার বাহিরে। অন্য সব কাজ সে একা হাতেই সামাল দিতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে এই ভালোবাসা থেকে সেটা প্রকাশ করা সত্যিই খুব কঠিন। ইলু রুদ্রকে পাশ কাটিয়ে চলে গেল। রুদ্র মাটির দিকে তাকিয়ে রইল। আসলে ইলুর করা প্রশ্নের একটারও কোনো উত্তর নেই তার কাছে। রুদ্র আনমনে হাঁটতে হাঁটতে পাশেই একটা পার্কের বেঞ্চেতে বসল গিয়ে। দৃষ্টি তার এখনও মাটিতেই নিবদ্ধ। হঠাৎ কেউ তার পাশে বসে মুখের সামনে পানির বোতল ধরতেই চমকে উঠল সে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই দেখতে পেল ইলুর রাগে লাল হয়ে যাওয়া মুখখানি। একটা মানুষ কতটা হাদারাম হলে নিজের ভালোবাসার মানুষ রাগ করে চলে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। রুদ্র ভ্রুকুসকে তাকালো ইলমির দিকে। ইলমি কি তাকে ইনসাল্ট করছে? এই মেয়ে, তুমি কি আমাকে অপমান করছো? ইলু চোখ দুটো ছোট ছোট করে বলল। অপমান কোথায় করলাম? যাই হোক, পানিটা খান। তুমি না চলে গিয়েছিলে? ইলমি ভ্রুকুসকালো। এখন কি আবার চলে যাব? রুদ্র বাচ্চাদের মতো মাথা ঝাঁকিয়ে বলে উঠল। না না। ইলমি রুদ্রের দিকে আরো চেপে বসল। আপনি কি ছোটবেলা থেকেই এমন? কেমন? কিছু না। আমার উত্তর কিন্তু দিলে না তুমি। ইলমি ঠোঁট এলিয়ে হাসল। কেন আপনি বোঝেন না? মেয়েদের নীরবতাই সম্মতির লক্ষণ। রুদ্র ইলমির হাত চেপে ধরে হাসল। মন্ত্রী সাহেব, বলো। একটা কথা বলবো? বলো, এতে আবার অনুমতি নেবার কি আছে? রাজনীতি ছেড়ে দিলে হয় না? বাবার সাথে ব্যবসা দেখাশোনা করবেন। তাহলে মোবাইল থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। বিছানায় হেলান দিয়ে উনি ফোন ঘাঁটছিলেন। মোবাইলটাকে বিছানায় ছুঁড়ে দিয়ে আমাকে টেনে বিছানায় বসিয়ে বলল। হঠাৎ এই কথা? আমি ঠোঁট ভিজিয়ে বলতে লাগলাম, না মানে আমি এটা বলতে চাচ্ছি যে রাজনীতি জিনিসটা না আমার কাছে কখনোই ভালো লাগেনি। রাজনীতির কারণে মানুষ পাখির মতো মানুষদের মারে। এদের ভেতরে না দয়া ভালোবাসা কোনো কিছুই নেই, আছে শুধু প্রতিহিংসা। আপনি রাজনীতি ছেড়ে দিন না। আমার কথা শুনে উনি হাসলেন। মনে হলো আমার কথা শুনে উনি বেশ মজা পেলেন। আমাকে টেনে ওনার কাছে নিয়ে মাথাটা ওনার বুকে রাখতেই আমার মাথায় বিলি কাটতে কাটতে বলল, তোমার ধারণা ভুল। রাজনীতি মোটেও খারাপ না। রাজনীতি তখনই খারাপ হবে সেটা যদি তুমি খারাপ কোনো কাজে তা ব্যবহার করো। আর কে বলেছে রাজনীতিবিদদের মনে ভালোবাসা নেই? আমি কিছু বললাম না, চুপচাপ মাথা এলিয়ে শুয়ে রইলাম ওনার বুকে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠতেই আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হয়েছে? ফোনই তো বাজছে, ট্রেন ছেড়ে দেয়নি তো? আমি মোবাইল খুঁজতে খুঁজতে বললাম, কোনো জরুরি দরকারও তো থাকতে পারে। উনি কিছু বললেন না। আমি মোবাইলটা বের করে স্ক্রিনে তাকাতেই ভ্রু কুঁচকে এলো। ফোনটা তৎক্ষণাৎ বেজে কেটে দিয়ে সোজা ফোন সাইলেন্ট করে আবারও ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো এটা? কি হলো? আমিও তো সেটাই জিজ্ঞেস করলাম, কি হলো? ফোন রিসিভ করলে না কেন? ইম্পর্টেন্ট কল তো, তাই রিসিভ করলাম না। যাই হোক, কথা না বাড়িয়ে মাথায় বিলি কেটে দেন তো, ভালো লাগছিল। হ্যাঁ সেটাই, জামাইয়ের সেবা পেতে তো ভালোই লাগে, তাই না? আমি চোখ বন্ধ করে মুচকি হেসে বললাম, তোমার গর্ব করা উচিত পূর্ণ। সেটাই। আমি ফট করে চোখ খুলে ঘাড় উঁচিয়ে ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, কেন? এই যে তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে, এত বড় নামকরা মন্ত্রী হয়েও বউয়ের মাথায় বিলি কেটে দিচ্ছে। বউয়ের সব কথা মনোযোগ সহকারে শুনে। পরে
কিন্তু দুঃখ একটাই, আমার বউটা আমাকে ভালোবাসেও না, ভালোবাসি বলেও না। আমি মুচকি হাসলাম। বুঝলেন জামাই যান, আপনাকে ভালোবাসতে আমার 7 জনমের দরকার নেই। আমার এই এক জনমেই আমি আপনাকে ভালোবেসে যেতে চাই। পূর্ণা আপু, তোমার একটা নাম্বার ওদের হাতে চলে গেছে। ইমিডিয়েটলি তোমার নাম্বারটা বন্ধ করে দিতে হবে, নয়তো ওরা তোমার লোকেশন বের করে ফেলবে। এইটুকু মেসেজ পড়ে তাহরিম ভ্রু কুচকালো। বিছানায় ল্যাপটপ নিয়ে কাজ করছিল তাহরিম, আর আমি ওয়াশরুমে। হঠাৎ মেসেজ টোন বাজায়। তাহরিম ঘাড় ঘুরিয়ে মোবাইলের দিকে তাকালো। এমন একটা নোটিফিকেশন দেখে তাহরিম কৌতূহলবশত মেসেজটা ওপেন করলো। এটা ঠিক বিনা অনুমতিতে কারো পার্সোনাল জিনিস ধরা ঠিক না, তবুও তাহরিম ধরলো। তাহরিম তালুকদার আর কিছু না ভেবে রিপ্লাই মেসেজে লিখলো, কোন নাম্বারে কথা বলছো? আমার তো অনেক নাম্বারই। তাহরিম এটা লিখে চুপ করে বসে রইল। সে ভাবছে পূর্ণা কি তার কাছে কিছু লুকাচ্ছে? সে কি আদর জার্নালিস্ট? তো হাজারো অহেতুক প্রশ্ন এসে ভর করতে লাগলো তাহরিমের। প্রায় মিনিট 2 মাঝে পুনরায় মেসেজ টোন বেজে উঠলো। তাহরিম মেসেজটা ওপেন করে ভ্রু কুচকালো। আপু, ওর যে আপনার আউট নাম্বার যেটা, ওটা 017*87 এটা। তাহরিম ভ্রু কুচকে নাম্বারটাই দেখছে। কেন জানি তার নাম্বারটা ভীষণ পরিচিত মনে হচ্ছে। কোথায় যেন নাম্বারটা দেখেছে। ভাবলো যদি পরিচিত হয় তাহলে নিশ্চয়ই নিজের মোবাইলে সেভ থাকবে। কথাটা চিন্তা করে তড়িঘড়ি করে নিজের ফোন বের করে নাম্বারটা টুকে নিল। পুরো নাম্বারটা টুকতে স্ক্রিনে ভেসে আসলো একটা নাম, অপরিচিতা। তারিম ভ্রু কুচকে ভাবতে লাগলো এই অপরিচিতাটা কে যেন। হঠাৎ মনে হলো ঠিক এই নাম্বার থেকে তার ফোনে মেসেজ আসতো, বিভিন্ন সতর্কবার্তা। তার মানে এটা পূর্ণার কাজ। কিন্তু কথা হলো এইসব কথা পূর্ণা জানতো কি করে? পূর্ণা কি আসলে জার্নালিস্ট নাকি অন্য কোনো পেশায় আছে?